আজকে রবিবার, ব্যস্ততম শহর, ব্যস্ততম অফিস। সবাই সবার কাজের জন্য ছোটাছুটি করছে। মালা গ্রুপ অফ কোম্পানির মালিক মিনহাজ রহমান চৌধুরী। সব ব্যস্ততম কাজের মাঝেও ভিড়ের মাঝে হেঁটে যেচ্ছে মিন্টু। সাদা একটা গেঞ্জি পরা, কালো একটা ট্রাউজার পরা, গলায় আইডি কার্ড ঝোলানো। এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক। চলুন তার পরিচয় এবং সে কি করে এটা না হয় জানা যাক। এই যে মিস্টার মিন্টু সাহেব, এই নেন এই ফাইলগুলো, তাড়াতাড়ি বসের কেবিনে দিয়ে আসেন। গতকালকে তো বকা খাইয়েছেন, আজকে আবার বকা খাইয়েন না। আজকে বকা খাইলে আপনার চাকরিটা আমি খেয়ে নিব, মনে রাখেন। না স্যার, আমার চাকরিটা খাবেন না। আমি আজকে ঠিকঠাক মতো পৌঁছে দিব। 2 মিনিটের মধ্যে আমি বসের কেবিনে এটা পৌঁছে দিয়ে আসতেছি। এই বলে মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো তার বসের কেবিনে। এসে দেখে তার বস টেবিলে বসে কাজ করছে এবং তার বসের মেয়ে সোফায় বসে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে। মিন্টুকে দেখে মালা বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি এই অফিসে কবে থেকে চাকরি করো? তোমাকে তো আগে কখনো দেখি নাই এই অফিসে। এই তো ম্যাডাম, মাত্র 4 দিন হয়েছে আমি অফিসে জয়েন করেছি। আর আপনি এখানে কি করেন? কি রে মালা, তুই কি মিন্টুকে চিনিস নাকি? এইভাবে কথা বলতেছিস যে, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত মিন্টু। হ্যাঁ আব্বু, মিন্টু আমার অনেক দিনের পরিচিত। তোমাকে একদিন বলেছিলাম না একটা ছেলের কথা, যে আমার একটা ফ্রেন্ডের চাকরি লাগবে। এটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড। যাক, অবশেষে চাকরিটা পেয়ে গেল। এসব কথা বলতেছে মালা তার আব্বুর সাথে। এদিকে মিন্টু একপাশে দাঁড়িয়ে আছে। এমন সময় মালার আব্বু বলতে লাগলো, মিন্টু, তুমি এক কাজ করো, এই ফাইলটা নিয়ে নিচে যাবে, দেখবে একটা ছেলে দাঁড়িয়ে আছে, নাম রাকিব। তার হাতে দিয়ে আসবে, সে একটা লাগেজ দিবে। লাগেজটা নিয়ে আসবে আমার কেবিনে। ঠিক আছে স্যার, আমি এখনই যাইতেছি লাগেজটা নিয়ে আসার জন্য। আর এই ফাইল কি আবারও নিয়ে আসতে হবে তার কাছ থেকে, নাকি তাকে একেবারের জন্য দিয়ে আসবো? তাকে একবারের জন্য দিয়ে আসবে, আর এই ফাইলটা কিন্তু কাউকে দিবে না। যদি কেউ জিজ্ঞেস করে তাকে দেওয়ার জন্য, তাহলে কাউকে দিবে না, বলবে যে একজনকে দেওয়ার জন্য বলেছে, কারো হাতে যেন না পড়ে। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাইতেছি, এই ফাইলটা দিয়ে আসবো আর লাগেজটা নিয়ে আসবো সাথে করে। এই বলে মিন্টু মালার আব্বুর কেবিন থেকে বের হয়ে চলে আসলো লিফটের সামনে। 10 তলা থেকে একেবারে 1 তলা অবধি নামতে লাগলো। ওপরের দিকে তাকিয়ে দেখে লিফটের ভেতরে কোনো সিসি ক্যামেরা আছে নাকি। কোনো সিসি ক্যামেরা না থাকার কারণে মিন্টু ফাইলটা খুলে ফাইলের সকল কাগজপত্রের ছবি তুলে নিল। ছবি তোলা শেষ করে তাড়াতাড়ি করে ছবিগুলো একটা লক ফাইলে রেখে দিল, যেটা তার বানানো একটা সিক্রেট অ্যাপস। ফাইলে রাখার পর মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। এসে রাকিবের হাতে ফাইল দিয়ে তার কাঁধে তার হাতের লাগেজটা নিয়ে চলে আসলো ওপরে। তোমার আব্বুর কেবিনের ভেতরে ঢুকতেই মালার আব্বু বলতে লাগলো, ঠিক মতো ফাইল পৌঁছে দিয়েছ তো, নাকি অন্য কেউ দেখেছে ফাইলটা? না স্যার, অন্য কেউ দেখবে কি করে? আমি তো আলাদাভাবে একটা লিফট দিয়ে নিচে গেছি, যাতে অন্য কেউ না দেখতে পারে। আর স্যার, ওই ফাইলের ভিতরে কি ছিল যে আপনি বলেছেন কাউকে না দেখানোর জন্য? বিশেষ কিছু ছিল নাকি? হ্যাঁ, ওই আর কি, বিশেষ কিছুর মতোই ছিল। আচ্ছা, আমি এখন বাড়িতে চলে যাব। আর মালা, তুইও চলো আমার সাথে বাড়িতে। আর মিন্টু, সবাই যেটা বলবে তুমি কিন্তু সে কাজ করবে, কারোর সাথে তর্ক করবে না। তর্ক করলে কিন্তু আমার কাছে বিচার দিলে আমি তোমাকে অফিস থেকে বের করে দিব। ঠিক আছে স্যার, আমি কারোর সাথে তর্ক করব না, আপনাকে কেউ বিচারেও দিবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবার আসবেন নাকি বিকালে, নাকি এখনই একেবারের জন্য চলে যাইতেছেন? আমি এক্ষুনি একবারের জন্য চলে যাইতেছি, আর আসবো না। যদি আসি তাহলে তো আমি ম্যানেজারকে ফোন দিব। তোমার ডিউটি কিন্তু রাত 8টা পর্যন্ত, জানো তো? জি স্যার, আমি জানি, আমাকে আর কিছু বলতে হবে না। চলেন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। মিন্টু আবারও লাগেজ হাতে নিয়ে চলে আসলো নিচে গাড়িতে। লাগেজটা উঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো আবার অফিসের ভেতরে।
মিন্টুকে একটা ছোট্ট কেবিন দেওয়া হয়েছে, সে ওই ছোট্ট কেবিনে থাকবে। মিন্টু বসে আছে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলতে লাগলো, মিন্টু, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসবে। আর এই ফাইলগুলো তুমি রাজীব স্যারের কাছে দিয়ে আসবে, উনি বসে আছে। ঠিক আছে স্যার, আমি এখনই যাইতেছি, এই ফাইলগুলো দিয়েও আসতেছি। আর আপনার জন্য কফিও বানিয়ে আপনার কেবিনে দিয়ে আসতেছি। আপনি যান, আমি কফির পানিটা বসিয়ে এরপর এই ফাইলগুলো দিয়ে আসতেছি। ম্যানেজার চলে যেতেই মিন্টু ফাইলগুলো নিয়ে চলে আসলো তার কেবিনের ভিতরে। বাইরে উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো কেউ আসতেছে নাকি। কেউ না। সাথে মিন্টু তাড়াতাড়ি করে ফাইলগুলো খুলে সবগুলো ছবি তুলে নিল। ছবি তোলা শেষ করে কফির পানিটা বসিয়ে দিয়ে চলে আসলো রাজীব স্যারের কেবিনে। মিন্টুকে দেখে রাজীব স্যার বলতে লাগলো, আরে মিন্টু, তুমি এসছো, যাক ভালোই হয়েছে। আমি আরও তোমার কাছেই যাইতাম। তোমার হাতে কফিটা আমার কাছে অনেক ভালো লাগে। তুমি কি আমাকে এক কাপ কফি বানিয়ে খাওয়াতে পারবে? অবশ্যই স্যার, কেন পারবো না? আমি তো পিয়ন, এটা তো আমার কাজ, আমাকে করতেই হবে। এই নেন ম্যানেজার স্যার, ফাইল পাঠিয়েছি, আমি কিছুক্ষণ পর আপনাকে কফি দিয়ে যাইতেছি। এই বলে মিন্টু রাজীব স্যারের কেবিন থেকে চলে আসলো তার কেবিনের পাশে ছোট্ট একটা রুমে। কফি বানিয়ে ম্যানেজারকে এবং রাজীবকে দিয়ে চলে আসলো আবারও তার কেবিনে। ফোনটা বের করে একটা একটা করে ছবি দেখতে লাগলো। এমন সময় তার কেবিনের ভিতরে প্রবেশ করলো আলম সাহেব। আলম সাহেব হচ্ছে এই অফিসে দেখাশোনা করে। মিন্টুর হাতে ফোন দেখে বলতে লাগলো, আরে মিন্টু, তুমি এত দামি ফোন চালাও দেখে তো মনে হচ্ছে প্রায় 40 থেকে 45,000 টাকার মতো হবে ফোনটার দাম। আরে না স্যার, এত দামি ফোন এটা না, এটা আমি গুলিস্তান থেকে কিনেছি। 4,500 টাকা দিয়ে ফোনটা অনেক ভালো ছিল, তাই কিনে নিয়েছিলাম। ও আচ্ছা, ভালোই হয়েছে তুমি ফোনটা কিনে নিয়েছো। আচ্ছা, মালা ম্যাডামের সাথে কি তোমার আগে থেকে পরিচয় আছে? দেখলাম যে তোমরা দুইজন প্রায় অনেকক্ষণ কথা বলেছো। হ্যাঁ, ওনার সাথে আমার আগে থেকেই পরিচিত আছে। উনি তো আমাকে চাকরিটা দিয়েছে করার জন্য। বাড়িতে আম্মু অসুস্থ, এটার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলাম, পরে আমাকে চাকরিটা ব্যবস্থা করে দিয়েছে। বেশ ভালো কাজ করেছো। তুমি এক কাজ করো, এখন আমার সাথে একটু আমার কেবিনে আসো, একটু কাজ আছে, কাজগুলো দুইজনে মিলে শেষ করে ফেলি। হ্যাঁ চলেন যাওয়া যাক। তাহলে আর কি কাজ করতে হবে আপনার কেবিনে গিয়ে যদি একটু বলতেন। আসলে সবগুলো ফাইল আলমারি থেকে পড়ে গেছে, এখন অনেক ফাইল এখানে, প্রায় 5 থেকে 6,000 ফাইল আমি একা ওঠাতে পারবো না, তাই তোমাকে ডাক দিলাম। ও আচ্ছা, চলেন তাহলে যাওয়া যাক। এই বলে মিন্টু চলে গেল আলম সাহেবের সাথে তার কেবিনে। গিয়ে দেখে অনেক ফাইল পড়ে আছে নিচে। মিন্টু একটা একটা করে ফাইল ওঠাতে লাগলো আর আলম সাহেবের সাথে কথা বলতে লাগলো। এমন সময় আলম সাহেব মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমার ওয়াইফ একটু ফোন দিয়েছে, আমি কথা বলে আসি, ততক্ষণে তুমি যতটুকু পারো ততটুকু উঠিয়ে ফেলো, আর কষ্ট হলে আস্তে আস্তে ওঠাও, পরে আমিও এসে উঠাবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি উঠিয়ে নিতে পারবো, আপনি যান। আলম সাহেব চলে যেতেই মিন্টু একটা একটা ফাইল খুলতেছে আর ভালোভাবে দেখছে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ চলে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টু একটা ফাইল দেখতে পেল। ফাইলটা খুলতেই দেখতে পেল দেশের সকল ইনফরমেশন এই ফাইলের ভেতরে রাখা আছে। মিন্টু একবার বাইরে তাকিয়ে দেখে কেউ আসছে নাকি। কেউ না আসায় মিন্টু ফাইলের কাগজগুলো ভালোভাবে মুচড়িয়ে তার প্যান্টের ভেতরে ঢুকিয়ে দিল, যাতে কেউ না বুঝতে পারে এখানে কিছু রাখা আছে। মিন্টু কাগজগুলো রেখে আবারও সে আগের মতন কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর মিন্টু দেখতে পেল আলম সাহেব আসছে। এটা দেখে মিন্টু সোজা হয়ে বসে কাজ করতে লাগলো। আলম সাহেব এসে দেখে মিন্টুর কাজ প্রায় অনেকটুকুই এগিয়ে গেছে। এটা দেখে বলতে লাগলো, ধন্যবাদ মিন্টু, তোমাকে আমাকে অনেক সাহায্য করেছো। তুমি তোমার কেবিনে যেতে পারো, বাকিটা আমি একাই করে নিতে পারবো। আচ্ছা, আমি তাহলে এখন আমার কেবিনে যাই।
আর যদি দরকার পড়ে তাহলে আমাকে ডাক দিবেন, আমি সাথে সাথে চলে আসব। এই বলে মিন্টু আলম সাহেবের কেবিন থেকে চলে আসলো তার কেবিনে। কাগজটা বের করে খুব ভালোভাবে তার প্যান্টের মধ্যে গুজে নিল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকালে মিন্টু খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, কিন্তু এখন তো তোমার কোনো কাজ নেই, তাই না? তুমি আমার সাথে আসো তো, তোমাকে একটা কাজ দিব, কাজটা করে ফেলো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, যেই কাজ দেন না কেন আমি করতে পারবো। তবে আমি কিন্তু ইংরেজি এতটাও পারি না, আমার পড়ালেখা কিন্তু খুবই কম, বাংলায় কিন্তু বেশ ভালোই পারি। আরে না, তেমন কিছু না, তোমাকে জাস্ট ছোট্ট একটা কাজ দিব, ওই কাজটা করতে হবে তোমাকে। ঠিক আছে, চলেন তাহলে স্যার। এই বলে মিন্টু তার স্যারের সাথে চলে আসলো তার কেবিনে। ম্যানেজার মিন্টুকে একটা কাজ বুঝিয়ে দিতেই মিন্টু কাজটা করে ফেলল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে মিন্টু কাজ শেষ করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার অফিস থেকে কল দিয়েছে। আপনারা ভাবছেন সে তো অফিস থেকে চলে এসেছে, তাকে আবার কোন অফিস থেকে কল দিয়েছে? খুব শীঘ্রই জানতে পারবেন। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিন্টু, কি খবর? তোমার যে কাজটা দিয়েছিলাম সেটা কতটুকু এগিয়েছে? স্যার, আমি কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, আমি আপনাকে এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আমি কাজটা এখনও ভালোভাবে দেখি নাই, মাত্র আসলাম ওই অফিস থেকে। আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখে এরপর আমাকে জানিয়ে দিন কি করতে হবে পরবর্তী মিশনে। ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি পরবর্তী মিশনে কি করতে হবে। মিন্টু তার স্যারের কাছে যে ছবিগুলো তুলেছিল ওই ছবিগুলো পাঠিয়ে দিল। ছবিগুলো পাঠানোর পর মিন্টু বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলো। রেস্ট করা শেষ করে বিছানা থেকে উঠে যেয়ে তার রুমে থেকে বাইরে বের হতে যাবে, এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে চলে আসলো নিচে। কলটা রিসিভ করে সোফায় বসে কথা বলতে লাগলো। চলুন কি কথা বলছে আমরা শুনে আসি। হ্যালো স্যার, এখন আমাকে কি করতে হবে বলেন, আমি করে দিতেছি। তুমি যে কাগজের ছবিটা পাঠিয়েছো ওইটা হচ্ছে 2017 সালের, আরেকটা 2025 সালের, ওইটা আমি দেখে নিতেছি। আর 2017 সালের কাজটা তো আগেই শেষ হয়ে গেছে, এখন ওই কাজে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের হাতে আরও নতুন নতুন ইনফরমেশন আনতে হবে, না হলে অফিসার আমরা কোনো কিছুই করতে পারবো না। স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, আমি যতটুকু পারি ততটুকু ইনফরমেশন যথেষ্ট করব। এবং সবচাইতে বড় যে ইনফরমেশনটা, ওইটা যদি একবার হাতে পেয়ে যাই তাহলে আমাদের আর তেমন কোনো কাজ করতে হবে না, ওইটা দিয়েই আমরা শুনানি করতে পারবো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আর আমি এই দিক দিয়ে রাহুল, রবিন আর ফাহমিদাকে নতুন একটা কাজে পাঠাচ্ছি। তারা তাদের কাজ করতে থাকুক, তুমি তোমার কাজ করতে থাকো। ঠিক আছে স্যার, আমি আমার কাজ করতে থাকি, আপনি ওই দিকটা সামলে নেন, বাকিটা পরে আমি দেখতেছি কি করা যায়। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে টিভি দেখতে লাগলো। এমন সময় তার আব্বু সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কিরে মিন্টু, তোর কাজের কি খবর? কাজ কত দূরে গিয়েছে? উপর মহল থেকে তো আমার কাছে একটা নোটিশ এসেছিল, আমি তো এখন তোর অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবো না। আব্বু, তুমি তাদেরকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রেখে দাও, আমি যেদিন তোমাকে ফোন দিয়ে বলবো ওই দিন তুমি তাদেরকে নিয়ে সোজা অ্যাকশনে নেমে যাবে। তবে আব্বু, এইখানে কি পুরো পরিবারের দায়ভার থাকবে, নাকি যে এই কাজটা করতেছে তার দায়ভার থাকবে? এখানে যে যে কাজ করতেছে তারা সবাই দায়ভার থাকবে, এবং এমনও হতে পারে সারা জীবনের যেন হাতে পাবে, আবার তেমন হতে পারে 10 বছর 5 বছরের জেল হতে পারে। তোর যদি পরিচিত কেউ থাকে তাহলে তাকে বলে দে ওই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু বুঝতে পারছিস কি হতে পারে। ঠিক আছে, আমি দেখতেছি যদি আমার পরিচিত কেউ থাকে ওই অফিসে তাহলে আমি তাকে বারণ করে দিতেছি যাতে ওই অফিস থেকে চাকরিটা ছেড়ে দেয়। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তার রুমে। মিন্টুর আব্বু হচ্ছে ঢাকার জর্জ। মিন্টু কিসের চাকরি করে এটা খুব শীঘ্রই জানতে পারবেন। এদিকে মিন্টু তার রুমে এসে
ফোন দিল তার পরিচিত এক বন্ধুর কাছে। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো মিন্টু, কি খবর তোর? অনেক দিন পর তোর সাথে কথা হয়েছে। আজকালকে তো তুই আর আমাদেরকে মনেই রাখিস না। আমরা তো তোর বন্ধু না, মনে রাখবি কি করে? শাহিন, এটা কোনো কথা হলো? তুই তো জানিস আমি কিসের চাকরি করি আর আমি কতটুকু সময় পাই যে সবাইকে ফোন দিব। আমি তো বাসায় ফোন দিতে পারি না, মাঝে মধ্যে তারা নিজেরাই ফোন দেয় আমাকে। যেটার জন্য তোকে ফোন দিয়েছি, মালা গ্রুপ অফ কোম্পানিতে কি তোর কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আছে চাকরি করে? হ্যাঁ, আমার এক চাচাতো ভাই আছে, সে ওই অফিসে চাকরি করে। কেন, কি হয়েছে ওই অফিসে? কি হয়েছে এটা তোকে আমি খুলে বলতে পারতেছি না এখন। যদি তোর পরিচিত কেউ থাকে তাহলে তাকে ফোন দিয়ে বলে দে ওই অফিস থেকে চাকরি থেকে রিজাইন নেওয়ার জন্য। না হলে খুব শীঘ্রই তোর বিপদ হতে পারে। এমনও হতে পারে 10 বছরের জেল বা সারা জীবনের জেল হতে পারে। আবার এটা বলিস না তাকে যে জেল হবে। তুই শুধু বলবি যে তুই এই চাকরি ছেড়ে অন্য চাকরি খুঁজে নে, এই চাকরি করতে হবে না। আচ্ছা, আমি বলে দিতেছি। আর তোর সাথে একটা জরুরি কথা ছিল, তুই যদি সময় পাস তাহলে আমার সাথে একদিন দেখা করিস তো। আচ্ছা, আমি কালকে আগে আগে অফিস থেকে ছুটি নিয়ে তোর সাথে দেখা করে আসব। এখন তাহলে ফোন রাখলাম, অনেক রাত হয়েছে, কালকে আবারও আমাকে কাজে যেতে হবে। কলটা কেটে দিল। কল কেটে দিয়ে মিন্টু তার ফোনটা চার্জে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। বেশ কিছুক্ষণ পর অফিসের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে মিন্টু ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখতে পেল মালার আব্বুকে ঘিরে ধরেছে সবাই। এটা দেখে মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা স্যারকে এভাবে কি ঘিরে ধরেছেন কেন? আর আপনারা কারা স্যার? ওরা কারা? ওদেরকে তো চিনলাম না। ওদেরকে চিনবে না, ওরা হচ্ছে আমার পার্টনার। তোমরা সবাই আমার কেবিনে গিয়ে বসো, আমি আসতেছি একটু পর। আর মিন্টু, তুমি সবার জন্য কফি বানাও আর আমার জন্য কফি বানাবে। ঠিক আছে স্যার, আমি সবার জন্য কফি বানাচ্ছি। আপনি আপনার কেবিনে যান আর আপনারাও যান স্যারের সাথে। মিন্টু চলে আসলো তার কেবিনে। ব্যাগ রেখে চলে আসলো ছোট্ট ওই রুমে যেখানে সে কফি বানায় সবার জন্য। মিন্টু সবার জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। সবাইকে কফি দিয়ে দাঁড়িয়ে আছে মিন্টু। এমন সময় মালার আব্বু বলতে লাগলো, মিন্টু, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, সবার কফি খাওয়া শেষ হলে আমি তোমাকে ডাক দিব। ঠিক আছে, যাই, আমি আসতেছি। মিন্টু চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টুকে ডাক দিল মালার আব্বু। একটু ভেতরে গিয়ে সবার কফির কাপ নিয়ে চলে আসলো বাইরে। সব কাজ শেষ হতেই মিন্টু বসে আছে। এমন সময় দেখতে পেল একটা ছেলে হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। মিন্টু ছেলেটার কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এটা কিসের কাগজ? এটা হচ্ছে আমার রিজাইনের কাগজ। আমি অফিস থেকে আজকে চাকরিটা ছেড়ে দিব, তাই স্যারের সাথে কথা বলতে এসেছি। কেন হঠাৎ চাকরিটা ছেড়ে দেবেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমার এক বড় ভাই বলেছে যে তার অফিসে চাকরি করার জন্য। এটার জন্য আমি এই চাকরিটা ছেড়ে দিতেছি, তার অফিসে জয়েন করব। ও আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। ছেলেটা কেবিনের ভেতরে ঢুকে মালার আব্বুর সাথে কথা বলছে। এমন সময় মিন্টু মালার আব্বুর চিৎকার করে কথা বলার শব্দ শুনতে পেল। চলুন শুনে আসি কি কথা বলছে। তোমাকে আমি মাস শেষে 2 লক্ষ টাকা করে দেই তোমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য নাকি? তুমি এই চাকরিটা ছাড়তে পারবে না। তুমি চাকরি ছাড়তে চাইলে তোমার বিপদ হবে। স্যার, আমার বিপদ হোক আর যাই হোক, আমি এই চাকরিটা ছেড়ে দিব। কারণ আমার বড় ভাই বলেছে যে এই চাকরিটা ছেড়ে দিয়ে তার অফিসে জয়েন করার জন্য। আপনার অফিসে সারাদিন কাজ করতে হয়, একটু নড়াচড়া করতে পারে না, জাস্ট খাওয়ার সময় একটু করতে পারি। তাই বলে তুমি চাকরিটা ছেড়ে দিবে? যাও, তোমার বেতন আমি আরও 1 লাখ টাকা বাড়িয়ে দিলাম, তবুও তুমি চাকরিটা ছাইড়ো না। স্যার, আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়েছি এই চাকরিটা ছেড়ে দিব, সো আমি এই চাকরিটা ছেড়ে দিব।
এর বেশি কিছু আমি আপনাকে বলতে পারতেছি না। এই যে আপনার টেবিলে রিজাইন লেটার দিয়ে গেলাম। এই বলে ছেলেটা ওইখান থেকে চলে গেল তার কেবিনে। সকল কিছু নিয়ে বাড়ির থেকে রওনা হলো। এদিকে মিন্টু তার বসের কেবিনে ঢুকতেই দেখতে পেল তার বস চিন্তিত হয়ে বসে আছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, স্যার কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগতেছে কেন? কোনো কিছু নিয়ে কি চিন্তা করতেছেন আপনি? যদি কোনো কিছু নিয়ে চিন্তা করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি দেখি কোনো সমাধান করতে পারি কি না। ছেলেটা এই অফিস থেকে চাকরি ছেড়ে চলে গেছে। এখন তো একজন লোক শর্ট পড়ে গেছে, সে কম্পিউটারের সকল কিছু বুঝতেও। এখন আমি লোক কোথায় পাবো যে কম্পিউটারে ভালো কাজ করতে পারে? স্যার আমার এক পরিচিত একটা ফ্রেন্ড আছে, সে কম্পিউটারে ভালো কাজ জানে, যেটা বলবেন সেটাই করতে পারবে আশা করি। তাহলে তুমি কালকে তাকে নিয়ে আমাদের অফিসে চলে আসো। এরপর আমি তার কাজ দেখে তার বেতনটা নির্ধারণ করে দিব। যদি কাজ ভালো পারে তাহলে তার বেতন আমি 3 লক্ষ টাকা দিব। ঠিক আছে স্যার, আমি কালকে তাকে নিয়ে আসব। আর স্যার আমার আজকে একটু ছুটি লাগবে, আমার আম্মু অসুস্থ তো, ওনাকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। তাহলে তুমি আর যদি বিকালে পারো তাহলে চলে আসবে, আর না পারলে তো আসার দরকার নেই। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব আসার জন্য। যদি বাড়ি আসবো না, না পারলে কালকে আসবো একবারে। ঠিক আছে, যাও। তাহলে তুমি তোমার মায়ের খেয়াল রাখবে, আর যদি টাকা লাগে তাহলে আমাকে ফোন দিবে, আমি তোমার বেতন থেকে অল্প কিছু টাকা পাঠিয়ে দিব। না স্যার, তার দরকার নেই, আমার কাছে অল্প কিছু টাকা আছে, এই টাকা দিয়েই হয়ে যাবে। এই বলে মিন্টু তার কেবিনে এসে ব্যাগ নিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো শাহিনের অফিসে। ভেতরে প্রবেশ করতেই সবাই মিন্টুকে দেখে সালাম দিতে লাগলো। সবাই জানে শাহিনের বন্ধু মিন্টু, আর মিন্টু খুবই ভালো একজন ছেলে, সবাইকে সবসময় সাহায্য করে। মিন্টু শাহিনের কেবিনের ভেতরে প্রবেশ করতে দেখতে পেল ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা মিন্টুকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? আপনি তো মালা গ্রুপ অফ কোম্পানির পিওনের চাকরি করেন, তাহলে আপনি অফিসে? হ্যাঁ, আমি এই অফিসে। কেন এই অফিসে এটা পড়ে জানতে পারবে তুমি। শাহিন, তুই এই ছেলেটাকে তোর অফিসে চাকরি দিয়ে দে, আর তুমি চুপচাপ এখানে বসো, আমি যা যা প্রশ্ন করব সকল প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, আপনি যা প্রশ্ন করবেন আমি এই সকল প্রশ্নের উত্তর দিব। তুমি তো কম্পিউটারে কাজ করতেছো ওই অফিসে বা করেছো, এখন রিজাইন নিয়েছো, তোমাকে দিয়ে কি কি কাজ করিয়েছে সেটা বলো। কি আর কাজ করাবে, বড় বড় প্রজেক্টের কাজ করিয়েছে, এটার জন্যই তো আমাকে ভালো বেতন দিয়েছে। আর একবার যদি মিথ্যা কথা বলো তাহলে এইটা দেখছো না, এই মালটা দিয়ে তোমাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। সো চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও। মিন্টুর হাতে পিস্তল দেখে ছেলেটা ভয় পেয়ে মিন্টুর প্রশ্নের উত্তর দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বলতে লাগলো, তুমি যে বাংলাদেশ থেকে সকল তথ্যগুলো বাইরের দেশে পাচার করে দিয়েছো না, জানো এটা দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? আর তোমরা এই ইনফরমেশনগুলো কোথা থেকে পেয়ে থাকো বা কে তোমাদেরকে দিয়ে থাকে সেটা বলো। এটা আমি বলতে পারতেছি না কি আমাকে দিয়ে থাকে, তবে আমি কোম্পানিটার ওপেন করলে সাথে সাথে আমার কাছে ইনফরমেশনগুলো চলে আসে, পরে আমি আমার কাজগুলো করে থাকি। ইনফরমেশন যেহেতু দিয়েছো, সো কোনো না কোনো ইনফরমেশন তো থাকবেই ওইখানে, বা তার নাম থাকবে। ইনফরমেশন বা তার কোনো নাম নেই, তবে একটা জিনিস লেখা ছিল ওইখানে, ইংরেজিতে আল5 করে একটা নাম্বার লিখেছিল, আমি ওই নাম্বারটা লিখে এনেছিলাম, যদি দরকার পড়ে তাহলে অবশ্যই কোনো কাজে লাগবে এটার জন্য। তাড়াতাড়ি ওই নাম্বারটা বের করো আর আমাকে দাও, বাকি কাজ আমি করতেছি। আর তুমি এই অফিস থেকে কোথাও যাবে না, বা তুমি দেশের বাইরেও যাবে না। তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। আর আমাকে যে এতগুলো ইনফরমেশন দিয়েছো এটা কিন্তু কাউকে বলবে না, যদি কাউকে বলো তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর আপনার আসল পরিচয় কি যদি একটু বলতেন তাহলে খুবই ভালো হতো। আমার আসল পরিচয় এখন তোমার জানার দরকার নেই, যখন সকল রহস্যের উদ্ঘাটন করব তখন নিশ্চয় জানতে পারবে। আর শাহিন, তুই ওর উপর খেয়াল রাখবি, আর তুমি কিন্তু ইনফরমেশনগুলো কাউকে দিবে না, যেই আসুক বা তোমাকে জিজ্ঞাসা করুক।
শাহিন, তুই এই ছেলেটাকে তোর সাথে রাখবি সব সময়, আর ওর ফোনটা তোর কাছে রেখে দে। ওকে দিবি না, দরকার পড়লে নতুন একটা ফোন দে তাকে। ঠিক আছে, আমি তোকে নতুন একটা ফোন দিতেছি, তুই কোনো চিন্তা করিস না। আর ফাহিম, তোর যদি আরও মনে কোনো ইনফরমেশন থাকে বা মনে করতে পারতেছিস তাহলে বলে দে, তোর জন্য খুব ভালো হবে। আমাকে 2-1 দিন সময় দিন, সময় দিলে আমি নিশ্চয়ই আরও কিছু ইনফরমেশন মনে করে আপনাকে বলতে পারবো। ঠিক আছে, আমি আমার ফোন নাম্বার দিয়ে যাইতেছি, যদি আর কোনো ইনফরমেশন মনে পড়ে তাহলে আমাকে সাথে সাথে ফোন দিবে। আর শাহিন, তোকে যেটা বলেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবি, না হলে কিন্তু তুইও বিপদে পড়তে পারিস। একটা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব না পালন করলে নিশ্চয়ই তুই বিপদে পড়বি, এটাই তোকে বলে গেলাম, মনে রাখিস আমার কথাটা। ঠিক আছে, মনে থাকবে আমার। তুই এখন যেতে পারিস। মিন্টু চলে আসলো তার বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাদের গাড়িটা নিয়ে চলে আসলো অফিসে। ভেতরে প্রবেশ করছে আর সবাই দেখে সালাম দিতেছে। মিন্টু তার কেবিনের ভেতরে গিয়ে বসে পড়তেই রায়হান আর ফাহমিদা তার কেবিনের ভেতরে প্রবেশ করলো। মিন্টু ফাহমিদাকে দেখে বলতে লাগলো, বিয়ে করে ফেলেছেন, আর একবার দাওয়াত দিলেন না? মিস ফাহমিদা, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না। আমি যখন বিয়ে করব তখন আমিও আপনাকে দাওয়াত দিব না, মনে রাখবেন এটা। মিস্টার মিন্টু, আমি আপনাকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আপনি আসেন নাই। আপনি জরুরি কাজে দেশের বাইরে গিয়েছিলেন, তো এখন আমাকে অপরাধী বানাচ্ছেন কেন? দেশের বাইরে গিয়েছিলাম এটা না হয় ঠিক আছে, কিন্তু এখন তো দেশে আছি, আমাকে তো কিছু খাওয়াতে পারেন, তাও তো খাওয়ালেন না আমাকে। আচ্ছা, আপনি এই মিশনটা কমপ্লিট করেন, তাহলে আমি আপনাকে বড় একটা পার্টি দিয়ে খাওয়াবো, চিন্তা করবেন না। ঠিক আছে, দেখা যাবে কতটুকু খাওয়াতে পারেন। এখন আপনি স্যারকে ডাক দেন আর বলেন যে আমি এসেছি, অফিসে জরুরি একটা মিটিং আছে, আপনারা সবাই আসবেন। আচ্ছা, আমি সবাইকে নিয়ে মিটিংয়ের রুমে অপেক্ষা করতেছি, আপনি সব কিছু রেডি করে নিয়ে আসেন। ফাহমিদা চলে গেল মিন্টুর কেবিন থেকে। এদিকে মিন্টু সবকিছু কাগজপত্র রেডি করে নিয়ে চলে আসলো মিটিং রুমে। মিন্টু মাইক হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার কথাগুলো না শুনলে কোনো কিছু বুঝবেন না। এই বলে মিন্টু বলতে লাগলো, আমাদের দেশে একটা এজেন্ট আছে, এই এজেন্টের কাজ হচ্ছে ওই মালা গ্রুপ অফ কোম্পানিতে সকল কিছু ইনফরমেশান পাচার করে দেওয়া সামান্য কিছু টাকার কারণে। আমি একটা নাম্বার জোগাড় করেছি, ওই নাম্বারে আমি একটা ইনফরমেশান পেয়েছি। ইনফরমেশানটা আমি দেখে খুবই অবাক হয়ে গেছি। তার কাছ থেকে আমি কখনো এটা আশা করি নাই যে সে এমন কাজটা করতে পারে। স্যার, আপনি কি বলতেছেন একটু সরাসরি খুলে বলবেন? আর কার কথা বলতেছেন? তার নামটাও উল্লেখ করে দেন যাতে আমরাও চিনতে পারি। না, নাম বলা যাবে না, তবে আমি যে ইনফরমেশান পেয়েছি সে যদি এই দেশ থেকে পালিয়ে যেতে চায় তাহলে সে অনেক বড় মহাবিপদে পড়ে যাবে। যে কোনো দেশে যাবে, ওই দেশেই তাকে ওই দেশের পুলিশরা ধরে ফেলবে। সো তাকে উদ্দেশ্য করে বলতেছি যে তুমি বাংলাদেশেই থাকো, তোমার ব্যবস্থা আমি নিতেছি। মিন্টু, আমি কেবিনে যাচ্ছি, তুমি তোমার মিটিং শেষ করে আমার কেবিনে আসো তো একটু। মতিউর স্যার চলে গেল তার কেবিনে। এদিকে মিন্টু তার মিটিং শেষ করে চলে আসলো মতিউর স্যারের কেবিনে। মিন্টুকে দেখে মতিউর স্যার বলতে লাগলো, মিন্টু, তুমি এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছো বলো তো? আমাদের মধ্যে কি কোনো শত্রু আছে? স্যার, এটা না হয় মিশন শেষ করার পর জানতে পারবেন। আর সবার দিকে খেয়াল রাখবেন কে কি কাজ করতেছে। আর সিসি ক্যামেরা আরও একটা বাড়িয়ে দেন যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন কি কি কাজ করে। ঠিক আছে, আমি কয়েকটা সিসি ক্যামেরা বাড়িয়ে দিতেছি, তুমি চিন্তা করো না, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে, তুমি তোমার কাজ করো ঠিক মতন। মিন্টু কথা বলছে তার স্যারের সাথে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মালা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মালা বলতে লাগলো, মিন্টু, তোমার আম্মু নাকি অনেক অসুস্থ, তুমি নাকি আব্বুর কাছ থেকে ছুটি নিয়েছো এটার জন্য? হ্যাঁ, আম্মু অসুস্থ, তবে বেশি অসুস্থ না। ডাক্তারের কাছে নিয়ে এসেছি, কিছুক্ষণ পর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে চলে যাবে। আর তুমি কোথায় আছো, অফিসে নাকি? হ্যাঁ, আমি অফিসে আছি। আর তুমি কোন হাসপাতালে আছো? আমাকে ঠিকানাটা দাও, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। তোমার আসতে হবে না, আমি এদিকটা দেখে নিতে পারবো।
তুমি তোমার আব্বুর সাথে কাজ করো। এই বলে মিন্টু কলটা কেটে দিল। এদিকে মালা তার আব্বুর কেবিনে বসে বসে চিন্তা করতে লাগলো। আমি তো মিন্টুর সাথে প্রায় 3 বছর ধরে রিলেশন করতেছি, তার বাড়িতে তো কোনো দিন যাই নাই। দেখি কালকে তার বাড়িতে যাব, তার আম্মুকেও দেখে আসবো এবং তার বাড়িটাও দেখে আসবো, সে কোথায় থাকে। এইসব ভাবছে মালা। এমন সময় তার আব্বু বলতে লাগলো, মালা, আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ছেলেটা অনেক বড় লোক আর টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই। তুই ওই ছেলেকে বিয়ে করলে অনেক সুখে থাকতে পারবি, আবার আমার জন্য ফায়দা হবে, কারণ উনি ওনার অফিস থেকে সকল মালপত্র আমাকে এমনিতেই ফ্রিতে দিবে এবং আমাকে আরও একটা অফিস লিখে দিবে। ছি আব্বু ছি, সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে ওই ছেলের কাছে বিক্রি করে দিতেছো? আমি তোমার কাছে কখনো এটা আশা করি নাই। আমি আবার কখন বললাম তোকে বিক্রি করে দিতেছি? আমি তো জাস্ট বলেছি ওই ছেলেকে বিয়ে করতে। আর তুই মেয়ে মানুষ, এখন অনেক বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতেই হবে একদিন না একদিন। সো এখন বিয়ে করে ফেল। আমি এখন বিয়ে করতে পারবো না, এটাই আমার লাস্ট ডিসিশন। আমাকে নিয়ে যদি আবার বিয়ের কথা তোলো তাহলে আমি কিন্তু তোমার সকল তথ্য ফাঁস করে দেব, তুমি কি কাজ করো এবং তোমার সাথে কারা কারা এই কাজ করে। মালার কথা শুনে তার আব্বু কিছুটা ভয় পেয়ে গেল। আমতা আমতা করতে করতে বলতে লাগলো, আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না, আমি তোর বিয়ে দেব না এখন। তোর যখন ইচ্ছা তখন তুই বিয়ে করবি। এখন তাহলে তুই বাসায় যা, তোর এখানে কোনো কাজ নেই। মালা তার আব্বুর কেবিন থেকে বের হয়ে চলে আসলো নিচে। তার গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে মালার আব্বু কল দিল তার পরিচিত কয়েকজন ছেলেকে আর বলতে লাগলো, হ্যালো রাব্বি, তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। এই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে খুন করে ফেলবি। যত লাগে আমি দিব, 10 লাখ লাগলে 10 লাখ দিব, 20 লাখ লাগলে 20 লাখ দিব, তবু এই মেয়েটার লাশ আমি দেখতে চাই। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে, আপনি ছবি পাঠিয়ে দেন, বাকিটা আমরা দেখে নিতেছি। মালার আব্বু মালার একটা ছবি পাঠিয়ে দিতেই রাব্বি আবারও কল দিল মালার আব্বুর কাছে আর বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি আপনার মেয়েকে মেরে ফেলার জন্য আমাদেরকে টাকা দিতেছেন? আপনার মেয়ে কি করেছে যে আপনি আপনার মেয়েকে মেরে ফেলতে চাইতেছেন? এটা আমাদের মধ্যেকার ব্যাপার, সে কি করছে না করে নাই এসব তোমাকে জানতে বলেছি না। তোমাকে টাকা দিব, তুমি কাজ করবে, এছাড়া আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিতেছি 20 লাখ, কাজ যেন হয়ে যায়। আর কতদিন লাগবে? দেখেন, একটা কাজ দিয়েছেন বলেই তো হয় যায় না, আমাদেরকে 10 থেকে 15 দিনের মতো সময় দিতে হবে। যদি দিতে পারে তাহলে আমরা কাজটা করে দিতে পারবো, আর না দিতে পারলে কাজটা করতে পারবো না। তার লাশ একবারে গুম করে ফেলতে হবে, সো একটু তো সময় দিতে হবে। ঠিক আছে, তোমাকে সময় দিলাম 15 দিনের মধ্যে তুমি তোমার কাজ শেষ করবে। আমি টাকা পাঠিয়ে দিতেছি, চেক করে নাও। এই বলে মালার আব্বু কলটা কেটে দিল। এদিকে মিন্টু তার অফিস থেকে চলে আসলো বাসায়, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মালা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মালা বলতে লাগলো, মিন্টু তুমি কোথায় আছো? আমার মনে হয় সামনে খুব বিপদ, আমাকে তুমি তোমার বাসায় নিয়ে যাও। মানে তুমি কি বলতে চাইছো? তোমার বিপদ মানে? আর তোমাকে কে কি করবে? আমার আব্বু আমাকে মেরে ফেলার চেষ্টা করবে হয়তো, কারণ ওনার সকল তথ্য আমি জানি। তুমি যেখানেই থাকো না কেন কালকে আমাকে তোমার বাসায় নিয়ে যাবে। তোমার কথার মানে বুঝলাম না। তুমি তোমার আব্বুর কি সিক্রেট তথ্য জানো যে তোমার আব্বু তোমাকে মেরে ফেলতে চায়? এটা আমি ফোনে বলতে পারবো না, আমি তোমাকে কালকে তোমাদের বাসায় গিয়ে সব কিছু বলবো। আর আমাকে এমন একটা জায়গায় রাখবে যাতে কেউ খুঁজে না পায়। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না, তোমাকে সেফ জায়গায় রাখবো। এখন তাহলে ফোনটা রাখো, আমি বাসায় এসেছি, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করি। ঠিক আছে, তুমি বিশ্রাম করো তাহলে। এই বলে মিন্টু কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে কল দিল ফাহমিদাকে। বেশ কিছুক্ষণ পর ফাহমিদা কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, হঠাৎ আবার ফোন দিয়েছো? কোনো সমস্যা নাকি? না, তেমন কোনো সমস্যা না,
তবে একটা কাজ করে দিতে হবে তোর। দিতে পারবি সেটা বল? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, শুধু একবার বলো কি করতে হবে, আমি করে দিতেছি। আমি তোদের বাসায় একটা মেয়েকে প্রায় 1 মাসের মতো রাখবো। এই মিশনটা শেষ হওয়া অবধি রাখতে পারবি? আর ওই মেয়েটাকে ওই বাড়িতে গিয়ে বের হতে দিবি না, আর তুইও বাড়ির বাইরে বের হবি না। আমি স্যারের সাথে কথা বলে নিব যাতে তোকে 1 মাসের ছুটি দেয়। ঠিক আছে, কখন নিয়ে আসবি মেয়েটাকে সেটা বল, আগে আমি সকল কিছু রেডি করে রাখতেছি। কালকে সকালে অথবা দুপুরের সময় নিয়ে আসবো তোকে। আমি কল দেব, তখন না হয় তুই আমাদের নিয়ে যাবি। ঠিক আছে, তুই তাহলে আয়, আমাকে কল দিলে আমি তোদেরকে নিয়ে আসবো নে গিয়ে। মিন্টু কলটা কেটে দিয়ে রাতের খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা মিন্টু চলে আসলো অফিসে। এসে তাকে আজকে তার বস আসেনি। এদিকে মিন্টু কাজ করতে লাগলো। চলুন দেখে আসি মালার কি খবর। মালা রুম থেকে বের হতে যাবে এমন সময় তার আব্বু বলতে লাগলো, মালা, তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, একটা বন্ধুর বাসায় যেতে হবে আমার সাথে। আব্বু, কলেজে আজকে একটা জরুরি ক্লাস আছে, ক্লাসটা করতে হবে, না হলে আমি পরীক্ষায় ফেল করব। আমাকে কলেজে যেতে হবে। তুমি তোমার বন্ধুর বাসায় যাও, আমি ক্লাসটা শেষ করে এরপর আসতেছি। আমি যেহেতু একবার বলেছি আমার সাথে যেতে হবে, তার মানে আমার সাথে যেতেই হবে তোকে। আর পরীক্ষাটা আমি দেখে নিব, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে বাকিটা আমি সামলে নিব। আব্বু, একটা কিছু অর্জন করতে হলে সবসময় টাকা দিয়ে হয় না, টাকা সারা বছর কামানো যাবে এবং মানুষকে দেওয়া যাবে। আর এটা তো একটা অর্জন, এটা আমি নিজের হাতে তৈরি করতে চাই। প্লিজ আব্বু, আমি তো তোমাকে বলেছি যে আমি যাব পরে। আমি যেহেতু একবার না করেছি তার মানে তুই যেতে পারবি না, আমার সাথে চল। মালা আর কোনো কিছুই বলতে পারল না, তার আব্বুর সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মালা চলে আসলো তার আব্বুর সাথে তার বন্ধুর বাসায়। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মালার আব্বু মালাকে বলতে লাগলো, মালা, তোর আঙ্কেলের সাথে একটু না রুমে যা, তো তোর আঙ্কেল কিছু জিনিস দিবে, ওই জিনিসগুলো নিয়ে আয়। রফিক, যাও, তাহলে মালার কাছে দিয়ে দিবে সব কিছু। আচ্ছা তুই বস এখানে, আমি মালার কাছে দিয়ে দিতেছি সব কিছু। মালা তুমি আসো আমার সাথে। মালা রফিক সাহেবের সাথে চলে গেল রফিক সাহেবের রুমে। ভেতরে ঢুকতেই রফিক সাহেব দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে মালা বলতে লাগলো, কি ব্যাপার আঙ্কেল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন কেন? দরজা খুলেন, আর কি দেবেন তাড়াতাড়ি দেন। আমার কলেজে জরুরি একটা ক্লাস আছে, ক্লাসটা গিয়ে করতে হবে। আরে ক্লাস তো দূরের কথা, আগে নিজেকে ফাঁসাও, এরপর না হয় ক্লাস করবে। নিজেকে ফাঁসাতে পারলে আরো অনেক ক্লাস করতে পারবে। আজকে তোমাকে কিডন্যাপ করা হবে, সো রেডি হয়ে থাকো। আর এই রুম থেকে বের হতে পারবে না, বের হলেই চারদিকে সিসি ক্যামেরা এবং বডিগার্ড আছে, তারা তোমাকে দেখে ফেলবে। আমি যদি একবার এই বাড়ি থেকে বের হতে পারি তাহলে আপনাদের সব কয়টাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। দেশ থেকে বিভিন্ন তথ্য পাচার করে আপনারা রাতারাতি বড়লোক হয়ে গেছেন, আমি আর এইসব হতে দিব না। আগে তো এই বাড়ি থেকে বের হয়ে দেখাও, এরপর না হয় আমাদের নামে পুলিশের কাছে বিচার দিবি। আর তুই বাঁচবি বা কয়দিন? তোকে যদি আজকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে কালকে তোকে মেরে গুম করে দিবে। থাক তুই এখানে, পরে রাত 1টার সময় তোকে নিতে আসবে। এই বলে রফিক সাহেব বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসলো নিচে। এদিকে মালা তাড়াতাড়ি কল দিল মিন্টুর নাম্বারে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না তার সিমে। এটার জন্য কল বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ট্রাই করার পর হঠাৎ একটা কল ঢুকে গেল। এদিকে মিন্টু তার হাতে ফোনটা রেখেছিল। মালার কল পেয়ে তাড়াতাড়ি রিসিভ করলো মিন্টু আর বলতে লাগলো, হ্যালো মালা, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। তোমাদের অফিসে তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে নিয়ে এক্ষুনি বের হয়ে যাব। হ্যালো মালা, হ্যালো হ্যালো মালা। মিন্টু বারবার হ্যালো হ্যালো করছে, কিন্তু এদিকে মালার নেটওয়ার্ক না থাকার কারণে সে কথা বলতে পারছে না। এটা দেখে মিন্টু তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে কন্ট্রোল রুমে কল দিল। বেশ কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে কলটা রিসিভ করতেই মিন্টু মালার লোকেশনটা দেখে নিল।
লোকেশন দেখে মিন্টু তাড়াতাড়ি করে ফোন দিল তার স্যারকে আর বলতে লাগলো, হ্যালো স্যার, মালা গ্রুপ অফ কোম্পানির এমডি এবং তার বন্ধু রফিককে আপনি একটা জায়গায় ডেকে নেন, না হলে মালাকে ওরা মেরে ফেলবে। মালাকে ওরা হয়তো আটকে রেখেছে, আমি তার লোকেশন বের করে ফেলেছি, তাকে নিয়ে আসতে হবে গিয়ে। আচ্ছা, তুমি যাও, তাকে নিয়ে আসো, আর আমি এই দিকটা দেখছি মালার আব্বু এবং রাফিক সাহেবকে কিভাবে আনা যায়। এই বলে মতিউর রহমান কলটা কেটে দিয়ে কল দিল মালার আব্বুর নাম্বারে। বেশ কিছুক্ষণ পর মালার আব্বু কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মতিউর বলতে লাগলো, আসসালামু আলাইকুম মিস্টার চৌধুরী এবং আপনার ফ্রেন্ড রাফিক সাহেবকে আমাদের অফিসে এক্ষুনি আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কেন স্যার, হঠাৎ আমাদেরকে আপনাদের অফিসে ডাকতেছেন কেন? আমরা কি কোনো অপরাধ করেছি? না, আপনারা কোনো অপরাধ করেন নাই। আপনারা কয়েক মাসের মধ্যে এত বড় বিজনেস হয়ে গেছে, এটার জন্য সরকার থেকে আপনাদেরকে পুরস্কার পাঠিয়েছে। আপনারা এসে নিয়ে যান এখন। আমি আবার 2-3 দিনের জন্য দেশের বাইরে চলে যাব। ঠিক আছে স্যার, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে মালার আব্বু কলটা কেটে দিল। মালার আব্বু রফিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, রফিক, সরকার থেকে আমাদেরকে প্রাইজ মেডেল দিচ্ছে, চল আমরা নিয়ে আসি। আর তোর তো বডিগার্ড থাকবে এই বাসায়, সে তো আর বের হতে পারে না। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো, যদি বের হয় তাহলে আমরা দেখতে পারবো। হ্যাঁ তো দেখতে পারবো। আচ্ছা চল যাওয়া যাক তাহলে। রফিক সাহেব তার বডিগার্ডদের সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো মতিউর রহমানের অফিসে। 3 জন বসে কফি খাচ্ছে। এদিকে মিন্টু চলে আসলো রফিক সাহেবের বাসার সামনে। ভেতরে উকি দিতেই দেখতে পেল পুরো বাড়িটা বডিগার্ডে ভরা। এটা দেখে মিন্টু মনে মনে বলতে লাগলো, পুরো বাড়িতে বডিগার্ড আর সিসি ক্যামেরায় ভরা। এখন যদি আমি ভিতরে যাই তাহলে তো নিশ্চয়ই আমাকে ধরে ফেলবে এবং আমার চেহারা সিসিটিভি ফুটেজে উঠে যাবে। কিছু তো একটা করতে হবে। মালাকে তো এইখান থেকে বের করে নিয়ে যেতেই হবে, না হলে তো মালাকে ওরা মেরে ফেলবে। এইসব ভাবতে ভাবতে মিন্টু কল দিল বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ অফিস থেকে সাথে সাথে মিন্টু কলটা রিসিভ করলো। মিন্টু সব কিছু বুঝিয়ে দিল কি কি করতে হবে। সব কিছু বোঝানোর পর বিদ্যুৎ চলে যাওয়াতে তার বডিগার্ডরা সবাই বাইরে চলে আসলো। বাইরে এসে দাঁড়িয়ে আছে। এই ফাঁকে মিন্টু দেওয়াল টপকিয়ে চলে গেল বাড়ির ভিতরে। মালাকে খুঁজে নিয়ে আবারও পেছনের দেওয়াল দিয়ে চলে আসলো বাইরে। এদিকে বডিগার্ডরা একে অপরকে কথা বলতেছে। শালার একটু কপাল, এত জিনিস পরে সারাটা দিন থাকা যায়, পুরো শরীর জমে গেছে, আবার কারেন্ট চলে গেছে। কি আর করব ভাই, আমাদের তো এটাই করতে হবে, না হলে তো আমরা আমাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। চলো, কারেন্ট চলে এসেছে, এখন ভিতরে যাই। বডিগার্ডরা সবাই বাড়ির ভেতরে চলে গেল। এদিকে মিন্টু মালাকে নিয়ে সোজা চলে আসলো ফাহমিদাদের বাসায়। কলিং বেল দিতেই ফাহমিদা এসে দরজা খুলে দিল। 2 জন বাড়ির ভিতরে প্রবেশ করে মিন্টু ফাহমিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহমিদা, মালার খেয়াল রাখবি তুই। আমি স্যারের সাথে কথা বলে নিয়েছি, স্যার তোকে ছুটি দিয়েছে 1 মাসের জন্য। তুই কিন্তু ভুলেও মালাকে বাড়িতে একা রেখে বাড়ির বাইরে যাবি না। আর যদি কোনো দরকার পড়ে তাহলে রায়হানকে ফোন দিয়ে বলবি নিয়ে আসার জন্য। আর না হয় তোর জামাই আছে, তোর জামাইকে বলবি ফোন দিয়ে নিয়ে আসার জন্য। তবুও তুই বাড়ির বাইরে বের হবি না। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়ির বাইরে বের হব না। আর তুই কি এখন চলে যাবি? হ্যাঁ, আমি এখন চলে যাব। আমার অনেক কাজ আছে রে। এখন যদি না যায় তাহলে আরও অনেক বড় সমস্যা হয়ে যাবে। অফিস থেকে 3 ঘন্টা ছুটি নিয়ে এসেছিলাম। এই বলে মিন্টু ফাহমিদাদের বাড়ি থেকে চলে আসলো অফিসে। মিন্টু কাজ করতে লাগলো। এদিকে মালা ফাহমিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আপু, আমাকে একটা সত্যি কথা বলবে? মিন্টু তো আমাদের অফিসে চাকরি করে, আর আপনাকে তো আমি কয়েকবার সিবিআই ইনভেস্টিগেশন অফিসে দেখেছিলাম। মিন্টু আপনাকে চেনে কিভাবে? এটা তুমি পরে জানতে পারবে মিন্টু আমাকে কিভাবে চেনে আর তার আসল পরিচয় কি। তার মানে সে ছদ্মবেশে আমার সাথে এই রকম কাহিনী করেছে? আমাদের কাজ এটাই হচ্ছে ছদ্মবেশে থাকা। মিন্টু যে আমাদের গ্রুপে কাজ করে আজ পর্যন্ত কেউ জানে না যে মিন্টু আমাদের অফিসে কাজ করে। শুধু আমরা একমাত্র জানি যে মিন্টু আমাদের অফিসে কাজ করে।
তার মানে মিন্টু একজন সিবিআই ইনভেস্টিগেশন অফিসার, আর ইউ রাইট? হ্যাঁ, মিন্টু একজন সিবিআই অফিসার। সে তার গুপ্তচরের মাধ্যমে একটা খবর পেয়েছে যে তোমার আব্বু নাকি বাংলাদেশের অনেক তথ্য বিদেশে পাচার করে অনেক টাকা ইনকাম করতেছে। এটার জন্য সে তোমার আব্বুকে ধরার চেষ্টা করতেছে। তবে আমার মনে হয় সে মিশনে সাকসেসফুল হবে, কারণ মিন্টু যে মিশনে যায় না কেন, ওই মিশনে সাকসেসফুল হয়ে আসে। এটা না হয় বুঝলাম, তবে মিন্টু আসল পরিচয় কি? তার বাবা মা কে এবং তার পরিবারে কে কে আছে? তার পরিবার, তার আব্বু আম্মু এবং একমাত্র মিন্টু আছে, আর কেউ নেই। তার আব্বু হচ্ছে ঢাকা শহরের হাইকোর্টের জজ সাহেব। মানে আপনি এইসব কি বলতেছেন? তার আব্বু যদি জর্জ হয়ে থাকে তাহলে সে আমার কাছে মিথ্যে কথা বলল কেন? তার আব্বু নাকি মারা গেছে এবং তার আম্মু নাকি অসুস্থ, তার নাকি চাকরি লাগবে এবং এইসব বলে আমার সাথে আরও 3 বছর রিলেশন করেছে, কিন্তু কোনো দিন তার বাড়িতে নিয়ে যায় নাই। তার বাড়িতে এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় নাই। আমরাও তার বাড়ি চিনি না। তার আব্বু আম্মু কোথায় থাকে এসব আমরাও কিছু জানি না। আর মিন্টু কোথায় থাকে এটা জানি না। সে এক এক দিন এক এক জায়গায় থাকে। হ্যাঁ, বুঝতে পারলাম আমি। এটা আমাকে বলতে হবে না আর। তবে আমার কিছু প্রশ্ন আছে, মিন্টুকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনোভাবে তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। সে কেন আমার সাথে মিথ্যে কথা বলছে? আচ্ছা, এসব প্রশ্নের উত্তর পরে দেওয়া যাবে। এখন তুমি ফ্রেশ হয়ে নাও। আর তোমার তো জামা কাপড় নেই। আমার বুড়ি আর তোমার বুড়ি তো প্রায় সেম সেম। আমার জামা কাপড় না হয় তুমি পরবে। ফাহমিদা এইসব কথা বলতেছে, এইদিকে মিন্টু অফিসে কাজ করছে। অন্যদিকে মতিউর তার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা উঠিয়ে 2টা মেডেল বানিয়ে নিয়ে চলে আসলো মালার আব্বুকে এবং রফিক সাহেবকে দিয়ে দিল 2টা মেডেল। এই নিন আপনাদের গিফট, এই বক্সের ভেতরেই রাখা আছে। আমি জানি না কি গিফট দিয়েছে সরকার থেকে, তবে আশা করি খুব ভালো গিফটই দিবে। ধন্যবাদ মতিউর রহমান আপনাকে। এখন তাহলে আমরা যাই, আমাদেরও কাজ আছে, অফিসে যেতে হবে আবার। ঠিক আছে, যান তাহলে আপনারা, অন্যদিন আবার আড্ডা দিব আপনার সাথে। রফিক সাহেব মতিউর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে দুজন চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় রফিক সাহেব বলতে লাগলো, বন্ধু, তোর মেয়ে তো মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে নাই। আমি তোর মেয়েকে খাবার দিয়ে আসতেছি, না হলে তো ক্ষুধার যন্ত্রণায় কাতরবে। না, তাকে খাবার দেওয়ার প্রয়োজন নেই। তাকে যদি এখন খাবার দেওয়া হয় তাহলে সে যে কোনোভাবে রুম থেকে বের হয়ে যাবে, পরে তাকে ধরা সম্ভব হয়ে যাবে। তাকে যদি খাবার খাওয়াতে হয় তখন না হয় রাব্বি তাকে খাবার খাইয়ে দিবে। এখন এইখান থেকে নিয়ে গিয়ে ওইখানে তো আর সে কোথাও যেতে পারবে না। ঠিক আছে বন্ধু, তুমি যা বলো তাই হবে। তোমার উপর দিতে আমি কি আর দিতে পারি? এইসব কথা বলছেতে দুই বন্ধু। দেখতে দেখতে রাত হয়ে আসলো। এদিকে মিন্টু রাতে চলে আসলো ফাহমিদাদের বাসায়। কলিং বেল দিতেই ফাহমিদা সে দরজা খুলে দিল। মিন্টু বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, কি রে মালা, কোথায়? সে রুমে আছে নাকি? হ্যাঁ, সে রুমে আছে, যা গিয়ে দেখ। আমি ওইদিকে রান্নাবান্নার কাজটা সেরে ফেলি। রাত 9টা বেজে যাইতেছে, খাবার তো খেতে হবে। মিন্টু চলে আসলো রুমে। এদিকে ফাহমিদা বসে বসে রান্না করছে। মিন্টু রুমে আসতেই মালা মুখ ঘুরিয়ে বসে রইল। এটা দেখে মিন্টু কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে মালা এখনো দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, আই এম সরি মালা, আমি জানি যে তুমি কি নিয়ে অভিমান করে আছো। দেখো, এখানে আমার কোনো কিছুই করার নেই। আমি যে কাজটা করি এটা এমনিতেই সিক্রেট রাখতে হয়, আর আমার পরিবার বা আত্মীয় স্বজন আছে, এটা কাউকে জানানো যায় না। সো আমিও তোমাকে জানাই নাই। আমাকে জানালে কি আমি বলে দিতাম নাকি কাউকে? যে আমি বলে দিতাম আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? তুমি বলতে না, এটা তো আমি জানি, তবে আমি বলি নাই অন্য একটা কারণে। তুমি তো তোমার আব্বুর সব কিছুই জানো, কিন্তু তুমি তো কোনো পুলিশের কাছে গিয়ে বলো নাই যে তোমার আব্বু এসব খারাপ কাজ করে। এটা যদি বলতে তাহলে আজকে আর এত বড় একটা অঘটন ঘটতো না। তুমি জানো তোমার আব্বু এবং তোমার আব্বুর ফ্রেন্ডরা মিলে যে ডাটাগুলো চুরি করেছে, ওই ডাটাগুলো থেকে কত মিলিয়ন টাকা ইনকাম করেছে তারা। আমি তো আর এইসব জানতাম না। আমি তো প্রায় 10 থেকে 15 দিন আগে এইসব জানতে পারলাম।
আব্বুর কথা বলছিল ফোনে, তখন আমি হঠাৎ করে ওনার রুমে ঢুকে যাই এবং সব কিছু কথা শুনে ফেলি। আমি তো বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তো মেরে ফেলার চেষ্টা করেছে উনি। আজকে তো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ আমি জানি, আজকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে যেতে পারে নাই। যাই হোক, আর কিছুদিন ধৈর্য ধরো, তোমার আব্বু এবং তোমার আব্বুর ফ্রেন্ডদের ধরে ফেলবো। আমি তোমার আম্মু আব্বুর সাথে দেখা করতে চাই। আমি ওদের সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। হ্যাঁ, এটা বলতে পারবে। আর কিছুদিন যাক, তোমার আব্বু আর তোমার আব্বুর ফ্রেন্ডদের ধরে ফেলি, এরপর না হয় বলা যাবে। ঠিক আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। আমি ততদিন অপেক্ষা করলাম। আর আমাকে এই বাসায় না রেখে তোমাদের বাসায় রাখলেই তো পারতে। যেহেতু তোমার আব্বু একজন জর্জ, ওনার বাড়ি তো বডিগার্ড আছে, অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। হ্যাঁ, আমার বাড়িতে রাখতে পারতাম, কিন্তু রাখি নাই। এটারও অনেকটা কারণ আছে, সব কিছু জানতে পারবে তুমি আস্তে আস্তে। চলো এখন নিচে যাই। মিন্টু মালাকে নিয়ে চলে আসলো নিচে। দুইজন বসে টিভি দেখছে। এদিকে ফাহমিদা রান্না করতেছে আর ওদের সাথে টুকিটাকি কথা বলছে। অন্যদিকে রাত 11টা, রাব্বি চলে আসলো রাফিক সাহেবের বাসায়। সবাই বসে কথা বলছে। এমন সময় রাব্বি বলতে লাগলো, স্যার, আপনার মেয়েকে একটা ইঞ্জেকশন দিতে হবে, ঘুমের একটা ইঞ্জেকশন দেব, যাতে নিয়ে যাওয়ার সময় উনি ঘুমিয়ে থাকে। আর তাকে কিভাবে মারবো বলে দেন একবার। সবাইকে যেভাবে মারো তাকে ওইভাবে মারবে। তোমাদেরকে আবার বলে দিতে হয় নাকি তোমরা কি আগে কাউকে মারো নাই? হ্যাঁ মেরেছে তো, তবে আপনার মেয়ে তো, তাই আর কি একটু আনইজি ফিল হচ্ছে। আচ্ছা চলেন যাওয়া যাক তাহলে এখন। হ্যাঁ চলো, আমার মেয়েকে তোদের হাতে তুলে দিয়ে এরপর আমি বাড়িতে যাব। তাকে মেরে ফেলতে পারলে আমি একদম নিশ্চিন্তে থাকতে পারবো এবং এই কাজ আরও কয়েক বছর চালিয়ে যেতে পারবো। যদি আরও কয়েক বছর চালিয়ে যেতে পারি তাহলে একবার বিদেশে গিয়ে সেটেল হয়ে যাব। তখন আর বাংলাদেশের কেউ আমাকে কোনো কিছুই করতে পারবে না। এইসব কথা বলতে বলতে সবাই চলে আসলো উপরে। দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পেল মালা নেই ভেতরে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু মালাকে খুঁজে পাওয়া যায়নি। এটা দেখে রফিক তার বডিগার্ডদের ডাকতে লাগলো, বডিগার্ড, এখানে উপরে আসো সবাই। বডিগার্ডরা উপরে যেতে রফিক সাহেব বলতে লাগলো, এই রুমে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা কোথায়? স্যার, আমরা জানবো কি করে? ওই মেয়ে কোথাকার আপনারাই তো এই বাড়ির ভেতরে রেখে গিয়েছিলেন, আর আমাদের সামনে দিয়ে কোনো মেয়ে যায় নাই, গেলে আমরা অবশ্যই ধরে রাখতে পারতাম। দেখেন, বাড়ির ভিতরে হয়তো কোনো জায়গায় লুকিয়ে আছে। পুরো বাড়ি তোরা নতুন করে খুঁজে ফেলেছিস, আর তোরা বলতেছিস এই বাড়ির ভিতরে লুকিয়ে আছে? তোমরা সত্যি করে বলো, না হলে কিন্তু তোমাদের প্রত্যেককে গুলি করে মেরে ফেলবো। স্যার, আমরা আপনাদের বাড়িতে কাজ করি, সো আমরা মিথ্যা কথা বলতে পারি না। আমাদের যদি এতই অবিশ্বাস হয় তাহলে আপনি সিসি ক্যামেরা চেক করেন, তাহলেই তো বুঝতে পারবেন। আপনি তো পুরো বাসায় সিসি ক্যামেরা দিয়ে ভরে রেখেছেন। বডিগার্ডের কথা শুনে রফিক সাহেব এবং মালার আব্বু তাড়াতাড়ি করে চলে আসলো রফিক সাহেবের রুমে। কম্পিউটারটা ওপেন করে দেখতে লাগলো ভিডিও, কিন্তু মালাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে কারেন্ট যাওয়ার পরে আর রেকর্ড হয়নি। এটা দেখে রফিক সাহেব বলতে লাগলো, কি ব্যাপার, কারেন্ট চলে গিয়েছিল নাকি? এই এলাকায় তো তেমন বেশি কারেন্ট যায় না, হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল। হ্যাঁ, বিদ্যুৎ অফিস থেকে ফোন দিয়ে আমাদেরকে বলেছে যে সামনে নাকি একটা ট্রান্সমিটার পুড়ে গেছে, সো এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। এই 10 থেকে 15 মিনিট এই রকম কারেন্ট অফ ছিল। আপনি চাইলে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। রফিক তাড়াতাড়ি ফোন দিল বিদ্যুৎ অফিসে। এদিকে মিন্টু সব কিছু তো বলেই রেখেছিল, তারাও সব কিছু বুঝিয়ে বলে দিল। বডিগার্ড আবারও বাইরে গিয়ে পাহারা দিতে লাগলো। এদিকে মালার আব্বু রাব্বি এবং রফিক সাহেব বসে বসে চিন্তা করছে আর বলতেছে যে, এখন যদি মালা পুলিশের কাছে গিয়ে আমাদের সকল কিছু বলে দেয় তাহলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব রফিক। এখন আমরা কি করব? এখন তো পুলিশের সাহায্য নিতে গেলেও আর বিপদে পড়ে যাব। পুলিশের সাহায্য নেওয়া যাবে না এবং অন্য কারো সাহায্য নেওয়া যাবে না। রাব্বি, তোমার লোক আছে প্রত্যেকে এলাকায়, তুমি একটা করে খোঁজ লাগাতে পারবে? খোঁজ তো লাগাতে পারবো, কিন্তু তারা তো আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পারবে না।
যে মেয়েটা তাদের বাসায় আসে নাকি। যদি এরকম করে তাহলে তো পরে ওদের অনেক সমস্যা হবে। একমাত্র রাস্তাঘাটে পাহারা দিতে পারবে। আচ্ছা চৌধুরী সাহেব, আপনার মেয়ে কি কোনো ছেলের সাথে রিলেশন করে? হ্যাঁ, সামান্য একজন পিএনওর সাথে রিলেশন করে। সেই পিএনও আবার আমাদের অফিসে চাকরি করে। যদি বলো তাকে আমি ফোন দিয়ে নিয়ে আসতেছি। তাকে ফোন দিয়ে নিয়ে আসার দরকার নেই। আপনি আপনার অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সে আজকে অফিসে কাজ করেছিল নাকি এবং কয়টার সময় বের হয়েছে অফিস থেকে। রাব্বির কথা শুনে মালার আব্বু কল দিল ম্যানেজারকে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার কলটা রিসিভ করতেই মালার আব্বু বলতে লাগলো, হ্যালো ম্যানেজার, আজকে কি মিন্টু কাজে আসছিল আর কয়টার সময় বের হয়েছে? জি স্যার, আজকে মিন্টু কাজে এসেছিল। অফিস যে সময় ছুটি দিয়েছে ওই সময় বের হয়েছে। কেন স্যার, কোনো কিছু হয়েছে নাকি? মিন্টু কোনো কিছু করেছে? না, মিন্টু কিছু করে নাই, এমনিতে জিজ্ঞেস করলাম। আসলে তার হাতের কফি মিস করছি তো, এটার জন্য আর কি। আচ্ছা রাখলাম তাহলে, এখন আর অফিসে ভালোভাবে দেখাশোনা করে রাখবে। ঠিক আছে স্যার, রাখলাম তাহলে এখন। এই বলে মালার আব্বু কলটা কেটে দিল আর বলতে লাগলো, মিন্টুর দ্বারা এইরকম কাজ করা সম্ভব না। আর করবে কি করে? সে তো সারাদিন অফিসে ছিল। অফিসে যদি না যাইতো তাহলে ধরে নিতাম সেই কাজটা করেছে। তাহলে আমার আর এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনার মেয়ে আপনারা বের করেন। তোমাকে টাকা দিয়েছি কেন? 20 লক্ষ টাকা দিছি, কম কথা। তুমি তোমার লোক লাগিয়ে দাও। আমার মেয়েকে মারতে হবে মানে মারতে হবে। ধরে নেন আপনার মেয়েকে মারার আগে আপনার মেয়ে পুলিশের কাছে সকল কিছু বলে দিয়েছে, তখন আপনার কি হবে? আপনাকে তো ধরে পুরো ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আর আমাদের তো খুঁজেই পাবে না, কারণ আমাদের লোকের নাম্বার এবং অন্য কিছু কোথাও পাওয়া যায় না। আর আমাকে বা কোথায় পাবে? আমি আজকে এইখানে থাকলে কালকে থাকি রাজশাহী, কালকে রাজশাহী থাকলে এর পরের দিন থাকি বগুড়া, ডট 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 এলাকায় থাকি। এইসব কথা বলতেছে তারা সবাই। এদিকে মিন্টু, মালা এবং ফাহমিদা খাওয়া দাওয়া করে গল্প করছে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মতিউর স্যার কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মতিউর স্যার বলতে লাগলো, মিন্টু, আমি কিছু ইনফরমেশন পেয়ে গেছি, আর একটা ইনফরমেশন লাগে। ওই ইনফরমেশনটা পেয়ে গেলে তাহলে আমরা ওই মাল গ্রুপ অফ কোম্পানি এবং রাফিক গ্রুপ অফ কোম্পানির দুটো কোম্পানি ব্লক করে দিতে পারবো এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবো। আরেকটা কি ইনফরমেশন চাই ওইটা আমাকে বলেন, আমি চেষ্টা করি। যদি কালকে বা এক সপ্তাহের মধ্যে ওইটা বের করতে পারি তাহলে তো আমাদের জন্য আরও বেশি ভালো। আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, ওই ছবিটা দেখো। ওই কাগজটা একবার পেয়ে গেলে তাহলে আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। তুমি কালকে অফিসে গিয়ে ওই কাগজটা খুঁজে বের করবে এবং 1 সপ্তাহ সময় নাও। তবুও আস্তে আস্তে খুঁজে বের করবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। ঠিক আছে স্যার, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি ওই কাগজটা বের করেই ছাড়বো। মিন্টু কথা বলা শেষ করে কলটা কেটে দিয়ে কাগজটা মালাকে দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মালা কাগজটা দেখে মিন্টুকে বলতে লাগলো, এই কাগজটা হচ্ছে আব্বুর টেবিলের ড্রয়ারের ভিতরে আছে। ওই ড্রয়ারের চাবিটা আমার কাছে আছে, আরেকটা আব্বুর কাছে আছে। এই নাও চাবি। কালকে অফিসে গেলে ওই কাগজটা তাড়াতাড়ি বের করে ফেলবে। আমি আমার আব্বুর শাস্তি চাই। যাবজ্জীবন কারাদণ্ড হলে হবে, তবুও ওনার শাস্তি চাই আমি। এটা আদালত ডিসাইড করবে ওনাকে কতদিনের কারাদণ্ড দিবে আর কতদিনের কারাদণ্ড দিবে না। আচ্ছা, এখন তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর ফাহমিদা, তুইও যা, গিয়ে ঘুমা। তোর জামাই ঘরে বসে আছে, আমি একটু কাজ করব এখন। এখন কোনো কাজ করার দরকার নেই, এখন আমার সাথে চলো ঘুমাবে। ফাহমিদা আপু, আপনি মিন্টুকে বলেন তো আমার সাথে গিয়ে ঘুমানোর জন্য, রাত হয়েছে অনেক। মিন্টু যা, এখন গিয়ে ঘুমা, রাত হয়েছে অনেক। কালকে কাজ করতে পারবি তো? কালকে ওই কাগজটা পেয়ে গেলে তো কাজ শেষ হয়ে যাবে।
ঠিক আছে, যাইতেছি। তুমি আগে রুমে যাও, আমি আসতেছি পানি খেয়ে। মালা রুমে চলে গেল। এদিকে মিন্টু পানি খেয়ে কাকের জন্য একটা মেসেজ করে চলে আসলো রুমে। দুজন বিছানায় শুয়ে গল্প করছে। অন্যদিকে মালার আব্বু টেনশনে প্রায় আত্মরা হয়ে যাচ্ছে। এমন সময় রফিক বলতে লাগলো, বন্ধু, তোর মেয়েকে একটা ফোন দে তো। দেখ, যদি তোর ফোন খোলা থাকে তাহলে অবশ্যই তোর লোকেশন বের করতে পারবা। আমার পরিচিত একজন পুলিশ অফিসার আছে, তাকে দিয়ে না হয় বের করে ফেলবো। মালার আব্বু কল দিল, কিন্তু ফোন বন্ধ। পরের দিন মিন্টু সকাল 9টার আগেই চলে গেল অফিসে। তাড়াতাড়ি করে তার বসের কেবিনে গিয়ে তার বসের কেবিন থেকে ওই কাগজটা এমনভাবে নিয়ে তার পকেটের এমন জায়গায় রেখেছে যাতে কেউ না দেখতে পায় বা খুঁজেও না পায়। মিন্টু তার কেবিনে এসে বসে আছে। এমন সময় অফিসের ভেতরে প্রবেশ করলো ম্যানেজার। মিন্টুকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে ম্যানেজার বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো? আগে তো কোনোদিন এত তাড়াতাড়ি আসো নাই, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? স্যার, আমার আম্মু খুবই অসুস্থ। আমার এই মাসের বেতনটা যদি দিতেন তাহলে আজকে তো 29 তারিখ, বেতনটা দিয়ে দিলে খুবই ভালো হতো। আমি আমার আম্মুকে হাসপাতালে নিয়ে যেতে পারতাম। আচ্ছা, তুমি তোমার কেবিনে বসো, আমি বসের সাথে কথা বলে তোমার বেতনটা নিয়ে দিতেছি। ঠিক আছে স্যার, আপনি একটু তাড়াতাড়ি বসের সাথে কথা বলে আমার বেতনটা নিয়ে দেন। ম্যানেজার চলে গেল তার কেবিনে। মালার আব্বুর সাথে কথা বলে মিন্টু বেতনটা দিয়ে দিতেই মিন্টু চলে আসলো তার অফিসে। মতুর স্যারের হাতে ওই কাগজটা ধরিয়ে দিতেই মতুর স্যার বলতে লাগলো, ধন্যবাদ মিন্টু এই কাগজটা এনে দেওয়ার জন্য। তুমি তোমার পুরো ফোর্স রেডি করো, আজকে তাদেরকে ধরে ফেলবো। আজকে বৃহস্পতিবার, আজকে তাদের রায় হবে। আমি তোমার আব্বুর সাথে কথা বলে রেখেছি, বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। স্যার, আপনি সকল কাগজপত্র নিয়ে এসেছেন, আমি আমার ফোর্স রেডি করে ফেলতেছি। এই বলে মিন্টু চলে আসলো নিচে। তার ফোর্স রেডি করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মতিউর স্যার আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি মাল গ্রুপ অফ কোম্পানিতে যাও, আর আমি রাফিক গ্রুপ অফ কোম্পানিতে যাচ্ছি, গিয়ে তাদের ধরে আনছি। তুমি মালার আব্বুকে ধরে নিয়ে সোজা চলে আসবা কোর্টে, আর মালাকেও নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি ফাহমিদাকে ফোন দিয়ে বলে দিতেছি মালাকে নিয়ে এখনই আদালতে যাওয়ার জন্য। আদালতে গেলে ওইখানে কেউ কিছু করতে পারবে না। এই বলে মিন্টু তার একটা ফোর্স নিয়ে চলে আসলো মালা গ্রুপ অফ কোম্পানিতে। মালা গ্রুপ অফ কোম্পানির সকল কর্মী এবং মালার আব্বুকে ধরে নিয়ে চলে আসলো আদালতে। এদিকে মালা বসে আছে আদালতে। মালাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে তার আব্বু। এটা দেখে মালা বলতে লাগলো, অবাক হয়ে তাকিয়ে থাকার কোনো কারণ নেই আব্বু, আমি তাদেরকে কোনো কিছু বলি নাই। তারা নিজে থেকে ইনভেস্টিগেশন করে এরপর তোমাকে ধরেছে। আর মিন্টুকে চেনো? মিন্টু আমাদের অফিসে চাকরি করত, সে হচ্ছে ইনভেস্টিগেশনের হেড অফিসার। সে তোমাকে ধরেছে আর তোমার বন্ধুকেও ধরে আনতেছে, কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ কিছুক্ষণ পর রফিককে ধরে নিয়ে আসলো। রফিককে ধরে নিয়ে আসার পর মিন্টুর আব্বু রায় জানিয়ে দিল। দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং বাকি কর্মীদের 1 মাসের জেল দিয়ে দেওয়া হলো এবং প্রত্যেকজনকে 10 লক্ষ করে টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে জেলে রেখে মিন্টু তাহমিদা আর মালাকে নিয়ে চলে আসলো অফিসে। মিন্টুকে দেখে মতিউর বলতে লাগলো, মিন্টু, আমি কোনোদিন দেখি নাই তোমার মতন এত ট্যালেন্টেড একজন অফিসার। তুমি যদি সিবিআইয়ের ইনভেস্টিগেশন অফিসারের কাজ করো তাহলে আশা করি এই দেশে আর খারাপ কাজ হবে না। আমি তোমাকে স্যালুট জানাই মিন্টু। মতিউর মিন্টুকে স্যালুট জানাতেই মিন্টু ও মতিউর স্যারকে স্যালুট জানিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিন্টুর আম্মু এসে দরজা খুলে দিল। সাথে মালাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, বৌমাকে সাথে করে নিয়ে এসেছিস? যাক, ভালোই হয়েছে। ভিতরে আয়, গিয়ে ফ্রেশ হয়ে নে দুজন, আমি খাবার রেডি করছি। আম্মু, আমাদের এখনো বিয়ে হয় নাই। আপনি চাইলে আজকে রাতে আমাদেরকে বিয়ে দিতে পারেন। অবশ্যই আজকে রাতেই তোমাদের বিয়ে দেব। শুভ কাজে দেরি করতে নেই, দেরি করলেই ঝামেলা। মিন্টু মালাকে নিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মিন্টুর আব্বু আসলো সাথে কাজী নিয়ে। কাজীকে দেখে মিন্টুর আম্মু বলতে লাগলো, যাক,
ভালোই হয়েছে। আমি আরও ফোন দিয়ে বলতাম তোমাকে কাজে নিয়ে আসার জন্য। কাজী সাহেব বসে আছেন কেন? বিয়ে দিয়ে দেন দুজনকে। কাজী সাহেব দুজনকে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে মিন্টু মালাকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে মালাকে তুলে দিয়ে বিছানায় এসে শুয়ে দিয়ে বলতে লাগলো, মিস মালা, এখন তাহলে আমি আপনাকে আদর করতে পারি? হ্যাঁ, করতে পারো। তোমাকে কে কেউ বাধা দিয়েছে? তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে মিন্টু মালাকে আদর করতে লাগলো। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো গল্পে দেখা হবে আবারও।